হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টিয়ার্স। তো চলতরিতের সপ্তম ভিডিওতে আমি তোমাদেরকে যে বিষয় সম্বন্ধে জানাবো সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল এবং কোষের অভ্যন্তরীণ বিভব পতন অর্থাৎ ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বা লস্ট ভোল্টেজ, যাকে আমরা নষ্ট ভোল্টও বলে থাকি, এবং কিছু কোষের অভ্যন্তরীণ রোধ সম্বন্ধে আমরা একটা আলোচনা এখানে করব। তো কোষের অভ্যন্তরীণ রোধ মানে আমরা কি বলেছিলাম? রোধ মানে বলেছিলাম বাধা। অভ্যন্তরীণ রোধ মানে কি? ভিতরে বাধা, তাই তো? তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, সেই কাজটা তুমি করতে পারছো না। বাধাটা কোথায়? বাধাটা তো বাইরে নয়, বাধাটা তোমার মনের ভিতরে, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার মনের ভিতরের কার বাধা, সেটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ। ঠিক তেমন কোষের মধ্যেও এরকম একটা অভ্যন্তরীণ রোধ কাজ করে, সেটা সম্বন্ধে আজকে আমরা জানার চেষ্টা করব। দেখো, কোন একটা কোষ যখন বর্তনীতে আমরা তার ডায়াগ্রামটা আমরা বর্তনীতে অঙ্কন করি, সেটা আমরা কেমন করে সিম্বলাইজ করি? এরকম ভাবে একটা বড় একটা ছোট, যেটা ছোট সেটা নেগেটিভ প্রান্ত, যেটা বড় সেটা পজিটিভ প্রান্ত। এবার এই কোষটার সঙ্গে মনে করো বহির্বর্তনীতে, অর্থাৎ বহির্বর্তনী বলতে কি বলতে চাইছি? একটা কোষ, তোমরা ব্যাটারি সম্বন্ধে আমি আগে অলরেডি পড়িয়ে ফেলেছি পঞ্চম ভিডিওতে সম্ভবত, তো ওটা দেখে নেবে অবশ্যই। তারপরে প্রত্যেকবার বারবার করে বলি যে ধাপে ধাপে কিন্তু পড়তে হবে। দেখো, একটা ব্যাটারির মধ্যে আমি বলেছিলাম যে দুটো প্রান্ত থাকলো, দুটো প্রান্ত একটা মানে দুটো প্লেট বা পাত তার মধ্যে থাকে, যে পাতের একটা ধনাত্মক এবং আরেকটা ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মক পাত থেকে ইলেকট্রন সরিয়ে ঋণাত্মক পাতে জমা করা হয়। সেই জমা করার কাজটা কি করে? ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে অর্থাৎ ইলেকট্রোলাইট এই কাজটা করে দিচ্ছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা রয়েছে সে এই কাজটা করে দিচ্ছে। এখন ব্যাটারির মধ্যে তাহলে আমরা বুঝলাম যে একটা পাতে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান জমা হয়ে থাকে, তার কারণেই সেখানে আমরা নেগেটিভ সিম্বল ব্যবহার করে থাকি। আর যে পাতটার থেকে ইলেকট্রনগুলোকে সরিয়ে নিয়ে আসা হয়েছে ঠিক সমপরিমাণ ধনাত্মক আধান সেখানে তৈরি হয়, যেটা ব্যাটারির ফাংশনে তোমরা অলরেডি বুঝে গেছো। এবার এই ব্যাটারিটার সঙ্গে এখান থেকে যদি আমরা একটা তারের সাহায্যে এই ব্যাটারিটাকে সংযোগ করে দিই কোনো একটা ইলেকট্রিক বাল্বের সঙ্গে, মনে করো এই ব্যাটারিটাকে এইভাবে সংযোগ করে দেওয়া হলো এই একটা ইলেকট্রিক বাল্ব, যার ফিলামেন্টটাকেই আমি অঙ্কন করলাম। তাহলে এরকম ভাবে কোনো একটা ইলেকট্রিক বাল্বের সঙ্গে আমি মনে করলাম যে এটাকে যোগ করে দিলাম ব্যাটারিটাকে। এখন ব্যাটারিটাকে যখনই আমি এখানে যোগ করব, এই সংযোগ যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন করার জন্য আমি এখানে ধরো একটা সুইচের ব্যবস্থা করে রেখেছি। এটা সুইচের সিম্বল, কোন একটা বর্তনীতে সুইচ যে আছে সেটা বোঝানোর জন্য এরকম ধরনের একটা সিম্বল আমরা ব্যবহার করি। তো দেখ, যখনই এই সুইচটা অন করা হবে তখনই এই বর্তনীটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বদ্ধ বর্তনী হয়ে যাবে, তা না হলে এটা খোলা বর্তনী অবস্থায় থাকবে। এখন বদ্ধ বর্তনী অবস্থায় এবার কি হবে? ব্যাটারির এই প্রান্তে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা থাকার কারণে এই তারের মধ্যে থাকা যে ইলেকট্রন আমি এখন যোগ করে দিচ্ছি, তাহলে তারের মধ্যে থাকা ইলেকট্রন কি করবে? তীব্র গতিবেগে একটি নির্দিষ্ট অভিমুখে, অর্থাৎ এই যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে বাহিত হতে শুরু করবে। এখানে এসে এই যে ফিলামেন্টের মধ্য দিয়ে যাবে, ফিলামেন্টটাকে উত্তপ্ত করবে, উত্তপ্ত করে তাপ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করবে। তাহলে প্রথম কি হলো? প্রথমে এই ব্যাটারির মধ্যে কি রয়েছে? কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি রয়েছে। সেই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হলো, তারপর তড়িৎ শক্তিটা এখানে গিয়ে তাপ শক্তিতে রূপান্তর হলো, তারপর তাপ শক্তিটা আবার আলোক শক্তিতে রূপান্তর হলো। তার মানে আমরা দেখলাম ধাপে ধাপে অনেকগুলো শক্তি রূপান্তর হলো, হয়ে ফাইনালি আমরা আলো পেলাম, তাই তো? তাহলে এই যে ইলেকট্রনটা এবার এর মধ্য দিয়ে ঘুরে আবার এর মধ্য দিয়ে এই তারের মধ্য দিয়ে এসে 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 এইভাবে আবার ব্যাটারির এই প্রান্তে ফিরে এলো, তাই তো? এবার দেখো, তাহলে আমরা আগে অলরেডি একটা জিনিস কিন্তু পড়ে গিয়েছিলাম, কি? ইলেকট্রোমোটিভ ফোর্স পড়েছিলাম এবং কোষের যে বহির্বর্তনী, কোষের যে বিভব পার্থক্য সেটা পড়েছিলাম, তাই না? এখন কোষের যে ইএমএফ বা তড়িৎচালক বল সেটা যখন আমরা পড়েছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে
কোষের সম্পূর্ণ বদ্ধ বর্তনী অবস্থায় একটা একক আধান কোষের এক প্রান্ত থেকে পুরো বর্তনী ঘুরে কোষের মধ্য দিয়ে অর্থাৎ কোষ সহ পুরো বর্তনীর মধ্য দিয়ে একটা একক আধান যদি চলাচল করে তাহলে আবার চলাচল করে সেই পুনরায় সেই অবস্থানে ফিরে আসতে যে পরিমাণ কার্য হয় সেটাই আমরা বলেছিলাম কোষের তড়িৎচালক বল। এটা আমরা শিখেছিলাম। এবার দেখো এই যে বাইরের যে বাল্বটা ইলেকট্রিক বাল্বটা আমরা লাগিয়েছি তার রোধ মনে করলাম আর, তাহলে আর রোধ বিশিষ্ট একটা ইলেকট্রিক বাল্ব এখানে লাগানো রয়েছে। তাহলে এই ইলেকট্রিক বাল্বটা কোথায় রয়েছে? এই ইলেকট্রিক বাল্বটা ব্যাটারির বাইরের বর্তনীতে আছে অর্থাৎ বহির্বর্তনীতে আছে। তাহলে এই আরটা হলো অর্থাৎ এই যে ইলেকট্রিক বাল্ব রয়েছে তার যে রোধ সেটা হচ্ছে বহির্বর্তনীর রোধ। এবং এই যে ব্যাটারির নিজস্ব একটা রোধ আছে। দেখো যদি আমরা রোধের উৎপত্তিতে কি বলেছিলাম? রোধের উৎপত্তিতে বলেছিলাম যে ভাইব্রেটিং যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর সঙ্গে যে ইলেকট্রন ফ্লো হয় সেই ইলেকট্রনের ধাক্কা সেটাই হচ্ছে রোধ, তাই তো? তাহলে এই যে পরিবাহীটা আছে সেই পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন যখন যাবে তখন যেমন বাধা পাবে, এই ব্যাটারির মধ্যে দিয়েও মুক্ত ইলেকট্রন যখন পাস করবে তখন ব্যাটারির মধ্যেও তো বাধা পাবে কিছু পরিমাণ। দেখা গেল কোন একটা রাঁধুনি ভালো রান্না করে, সে খাবার দাবার খুব ভালো রান্না করে তোমাকে সার্ভ করলো। এখন দীর্ঘকাল সে তোমাকে সার্ভ করেই যাচ্ছে, তুমি তাকে খেতে দিচ্ছ না। তাহলে একটা সময় পরে সে কি হবে? বিরক্ত হবে। বিরক্ত হয়ে কি করবে? তোমার কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। তার কারণ কি? আগে তো পেটে খেতে হবে, তারপর তো পিঠে সইবে, তাই না? তার মানে ব্যাপারটা কি যে প্রত্যেক মানুষের যে কাজ কর্ম সে করে যাচ্ছে তার শক্তি সে কোথা থেকে পাচ্ছে? শক্তি পাচ্ছে সে যে খাদ্য খাবার খেয়েছে তার থেকে। এখন তুমি যদি তাকে খাবারই না দাও তাহলে কি হবে? সে তো কাজ করতে পারবে না, তাই না? কাজ করার জন্য তো শক্তি লাগবে। শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য খাবার থেকে পাই। তাহলে শক্তি যদি তার কাছে না থাকে তাহলে সে কাজটা করবে কি করে? তার মানে প্রত্যেক ব্যক্তি একটা নিজস্ব খাদ্যের চাহিদা অর্থাৎ শক্তির চাহিদা আছে। তাহলে নিজস্ব শক্তির চাহিদা সেটা মিটবে, তারপর তো সে কাজ করতে পারবে। ব্যাটারিও তাই। ব্যাটারি যখন তৈরি করা হলো, ব্যাটারির মধ্যে যখন ইলেকট্রন প্রবাহ হবে, ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহিত হতে গেলে মুক্ত ইলেকট্রন তো ব্যাটারির মধ্যেও বাধা পাবে। তাহলে ব্যাটারির মধ্যে যে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে সে বাধা পাবে, মানে বাধা পাচ্ছে মানে বাধা মানেই আমরা কি বলেছিলাম? বাধা মানেই রোধ। তাহলে ব্যাটারির মধ্যেও তো নিশ্চয়ই কোনো না কোনো রোধ আছে। তার মানে বহির্বর্তনীতে যেমন রোধ থাকে তেমন ব্যাটারির মধ্যেও অর্থাৎ অন্তঃবর্তনীতেও একটা রোধ থাকে। তার মানে ব্যাটারির একটা নিজস্ব রোধ আছে। তার মানে যে কোনো একটা তড়িৎ কোষের নিজস্ব একটা রোধ থাকে। এই নিজস্ব একটা রোধ যেটা আমরা বললাম সেটাকেই আমরা বলি কি? সেটাকেই আমরা বলি কোষের অভ্যন্তরীণ রোধ, যেটা কোষের ভিতরেই থাকে এবং কোষের ভিতর দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয় তখন কোষের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো চলাকালীন সেই বাধার আবির্ভাব হয়। সেই জন্য একে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এখন ইলেকট্রন পাস করতে গেলে ইলেকট্রন যদি বাধা পায়, বাধা পেলে জোর করে যদি ইলেকট্রন যাওয়ার চেষ্টা করে তার মানে বলের বিরুদ্ধে তাকে তো সরে যেতে হচ্ছে, তাই না? তার মানে তাকে কি করতে হচ্ছে? তোমার সামনে কেউ একজন রয়েছে, তুমি তাকে ঠেলে চলে যাচ্ছ, তার মানে কি তোমার দেহের এনার্জি ক্ষয় হচ্ছে না? তাহলে ইলেকট্রন যখন দ্রুত বেগে প্রবাহিত হতে চাইবে এবং সামনে বাধা পাবে তারপরেও জোর করে যাবে, তখন কি হবে? তার এনার্জি ক্ষয় হবে। তাহলে সেই এনার্জিটা কেউ না কোথাও না কোথাও তো পাচ্ছে, তাই তো? তা না হলে তো চলতেই পারতো না। তাহলে ইলেকট্রন এই যে ফ্লো করছে কেন? ওকে কেউ না কেউ এনার্জি সাপ্লাই করছে। তার মানে ব্যাটারি নিজেই তো ইলেকট্রন গুলোকে চালনা করছে, তাহলে ব্যাটারি এনার্জি সাপ্লাই করছে না? তার মানে এবার ব্যাটারির মধ্য দিয়েই যখন ইলেকট্রন গুলো কিছু দূর যাবে, ব্যাটারির তো একটা নিজস্ব এরিয়া রয়েছে, নিজস্ব একটা দৈর্ঘ্য আয়তন রয়েছে। তাহলে সেই আয়তনের মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস করবে ব্যাটারির মধ্য দিয়ে তখনও তো একটা বাধা অনুভব করবে। তার মানে ব্যাটারির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিক্রম করার জন্যই কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়ে যাবে। তার মানে একটা ব্যাটারি আমরা বানাই কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বর্তনীতে প্রবাহ পাঠানোর জন্য। তার মানে কি ইলেকট্রন এমনি তো তারের মধ্য দিয়ে চলাচল করবে না, ইলেকট্রনকে একটা নির্দিষ্ট ডাইরেকশনে চালনা করার জন্যই আমরা ব্যাটারি বানিয়েছি। এখন দেখা যাচ্ছে যে ব্যাটারির কাছ থেকে তাহলে আমরা কি চাই? এই ইলেকট্রনের ফ্লো চাই, কেননা ইলেকট্রন এমনি চলতে পারে না, অতটা এনার্জি ইলেকট্রনের কাছে নেই।
সেই জন্য অতিরিক্ত এনার্জি সাপ্লাই দিয়ে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট অভিমুখে ঘোরানোই হচ্ছে ব্যাটারির কাজ। এখন সেই নির্দিষ্ট অভিমুখে ঘোরাতে গেলে কি হচ্ছে, ইলেকট্রন অনেক বাধা পাচ্ছে, অর্থাৎ রোধের কারণে ইলেকট্রন বাধা পাচ্ছে। সেই বাধা অতিক্রম করার জন্য শক্তি ব্যাটারিটা সাপ্লাই দিচ্ছে, সেই জন্য ইলেকট্রন চলাচল করতে পারছে বর্তনীতে। এটা আমরা বুঝলাম। এখন যে ইলেকট্রনটা অর্থাৎ যে আধানটা একটা প্রান্ত থেকে ঘুরে পুরো বর্তনী ঘুরে ব্যাটারির মধ্য দিয়ে আবার আসছে, তাহলে ব্যাটারির মধ্য দিয়ে যখন সেই আধানটা পাস করছে তখন ব্যাটারি নিজেই কিছুটা রোধ অর্থাৎ নিজেই কিছুটা বাধা দিচ্ছে, তার কারণে কিছু পরিমাণ শক্তি নিজেই ব্যয় করে ফেলছে। তার মানে যে খাবার উৎপাদন করছে সে নিজেও তো কিছু না কিছু খাচ্ছে, তারপর সে কি করছে, অন্য কাউকে দিচ্ছে, অর্থাৎ তার উৎপাদন দক্ষতার কারণে সে যা কিছু তৈরি করছে, সে জগতে সবার ভালো করার আগে তো নিজের খেতে হবে, বাঁচতে হবে, তারপর তো কিছু করবে। তার কারণ প্রত্যেক মানুষের তো নিজস্ব এনার্জি চাহিদা রয়েছে। ঠিক তেমন ব্যাটারির নিজস্ব একটা শক্তির চাহিদা রয়েছে, তার কারণ ব্যাটারির মধ্যে দিয়েও মুক্ত ইলেকট্রন গেলে বাধাপ্রাপ্ত হয়। সেই কারণের জন্য ব্যাটারি নিজেই কিছুটা এনার্জি খরচ করে ফেলে। তাহলে ব্যাটারি নিজেই যে এনার্জিটা খরচ করে ফেললো নিজের মধ্যে ইলেকট্রন পাস করানোর জন্য, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ইলেকট্রন পাস করানোর জন্য কিছু পরিমাণ এনার্জি ব্যয় করে ফেললো। তাহলে সেই এনার্জিটা আমরা পাবো কোথায়? সেই এনার্জিটা বহির্বর্তনীতে সাপ্লাই হলো না, তার কারণ কি, সে নিজেই ব্যয় করে ফেললো। তার মানে একটা ব্যাটারি উৎপাদন করার সঙ্গে সঙ্গে বর্তনীতে ব্যবহার করার সঙ্গে সঙ্গেই আমরা দেখি যে ব্যাটারি নিজেই কিছুটা শক্তি ব্যয় করা শুরু করেছে। তার নিজেই যদি ব্যাটারি শক্তি ব্যয় করে তাহলে ব্যাটারির মধ্যে নিজস্ব নিশ্চয়ই কোনো না কোনো রোধ রয়েছে, তার কারণ রোধ অর্থাৎ বাধার কারণেই শক্তি ব্যয় হয়। তার মানে আমরা বলতে পারি যে ব্যাটারি বহির্বর্তনীতে যে সাপ্লাই দেয়, বহির্বর্তনীতে যে পরিমাণ এনার্জি ব্যয় করে, তাছাড়াও নিজেও কিছু পরিমাণ শক্তি ব্যয় করে ফেলে, তাই তো? তাহলে ব্যাটারি নিজে যে পরিমাণ শক্তি ব্যয় করে ফেলছে, সেই শক্তিটা তো সে বাইরে সাপ্লাই দিতে পারছে না। আমি যে খাবারটা নিজেই খেয়ে ফেলেছি সেটা তো অন্য কাউকে খাওয়াতে পারবো না। তার মানে কি, ব্যাটারি যে পরিমাণ এনার্জি নিজেই লস করে ফেলেছে, নিজের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ চলাকালীন নিজেই লস করে ফেলেছে, সেটা বহির্বর্তনীতে সেই শক্তিটা সাপ্লাই দিতেও পারবে না, তাই তো? তার মানে বহির্বর্তনীতে আমরা সেই এনার্জিটাকে পাবোই না, অর্থাৎ সেই শক্তিটা আমাদের কোনো লাভে অর্থাৎ আমাদের কোনো কাজে এলো না, ব্যাটারি নিজেই লস করে দিল আমাদের। তার মানে আমরা তো কি স্বার্থপর টাইপের হই। তাহলে ব্যাটারির কাছ থেকে আমাদের চাহিদা কি, তোমার উৎপাদন করেছি কিসের জন্য? আমাদের কাজ করার জন্য। ইলেকট্রনগুলোকে ঘোরাও, যত ঘোরাবে তত আমাদের আলো জ্বলবে, আমরা দেখতে পাবো, আমাদের সুবিধা হবে, বা কোনো যন্ত্র চালাতে পারবো, আমাদের সুবিধা হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে ব্যাটারি যদি নিজে কোনো ব্যয় না করতো তাহলে আমরা আরো একটু বেশি সময় ধরে আলো জ্বালাতে পারতাম, বা বেশি সময় ধরে গান শুনতে পারতাম, বা বেশি সময় ধরে যে কোনো ডিভাইস চালাতে পারতাম। তার মানে ব্যাটারি যত ব্যয় কম করবে, তত নিজে ব্যয় যত কম করবে, তত বাইরে বেশি পরিমাণ শক্তি দিতে পারবে, তত আমাদের লাভ হবে। তার মানে ব্যাটারি যেটা ব্যয় করে সেটা আমাদের লস, তাই তো? তার মানে যে ভোল্টেজ অর্থাৎ যে শক্তি ব্যাটারি নিজস্ব অভ্যন্তরীণ রোধের কারণে ব্যয় করে ফেলে, সেই ভোল্টেজটাকেই আমরা বলি হচ্ছে লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট। তাহলে লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট কি? ব্যাটারির মধ্যে থাকা নিজস্ব অভ্যন্তরীণ রোধের জন্য ব্যাটারির মধ্য দিয়ে ইলেকট্রন চলাকালীন ব্যাটারি নিজে ওই ইলেকট্রনটাকে চালনা করার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় করে ফেলে, যেটা বহির্বর্তনীতে যে এনার্জিটা আমরা কখনোই পাই না, অর্থাৎ যে শক্তিটা বহির্বর্তনীতে আমরা কখনোই পাই না। তাহলে যে পরিমাণ শক্তি ব্যাটারি নিজেই খরচ করে ফেলে নিজস্ব অভ্যন্তরীণ রোধের কারণে, তাকেই আমরা বলি লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট। এবং কোন একটা বর্তনীতে ব্যাটারি যুক্ত করলে ব্যাটারির নিজস্ব একটা অভ্যন্তরীণ রোধ থাকে, অর্থাৎ নিজস্ব একটা রোধ থাকে, তাকে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বলি, তাই তো? এবার দেখো, তার মানে যদি অভ্যন্তরীণ রোধ কোন একটা ব্যাটারির কম থাকে, যদি কম থাকে তার মানে কি, রোধ ব্যাটারির মধ্যেকার রোধ যদি কম হয়, রোধ মানে তো বাধা, তাহলে বাধা যদি কম হয় তাহলে সেখানে ইলেকট্রন স্মুথলি যাতায়াত করতে পারবে না। তার মানে ইলেকট্রন স্মুথলি যেতে পারলে ইলেকট্রনের কম শক্তি লাগবে না চলাচলের জন্য। তাহলে ইলেকট্রনের যদি চলাচলের জন্য কম শক্তি ব্যয় হয়, তাহলে ব্যাটারি নিজে কম শক্তি যদি ব্যয় করে তাহলে আমাদের লাভ দেবে বেশি।
তার কারণ কি, বহির্বর্তনীতে বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই দিতে পারবে, আমরা বেশি সময় ধরে গান শুনতে পারবো, বেশি সময় ধরে আলো জ্বালাতে পারবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে সেই রকম ব্যাটারি আমাদের তৈরি করতে হবে যার অভ্যন্তরীণ রোধ খুব কম, তাই তো? তাহলে কিপ্টে লোকজন যদি অন্য কাউকে কাজে নেয় তাহলে সেক্ষেত্রে সে কি করার চেষ্টা করে জানো? এইটুকু চেষ্টা করে যে এমন কাউকে নিতে হবে যে একই পরিমাণ নেবে, পারিশ্রমিক নেবে, কিন্তু আমার বাড়ি এসে খেয়ে যাবে না। তার কারণ কি, যদি খেয়ে যায় সেটুকু তো লস। তার মানে কি, যে তার নিজস্ব চাহিদার জন্য সে যে খাবারটা খাবে সেই খাবারটা খেলেও তো লস, সেই জন্য চিন্তা করছে কি না ও পুরো আমার কাজটা করে দিই কিন্তু ও যেন আমার বাড়ি থেকে না খেয়ে যায়। ঠিক সেরকম ব্যাটারি যদি নিজেই না খায়, অর্থাৎ নিজেই যদি শক্তি ব্যয় না করে, তাহলে সে পুরো শক্তি আমাদেরই দিতে পারবে। তাহলে আমাদের সেরকম ব্যাটারি খুব দরকার, তাই না? তাহলে আমাদের খুব লাভ হবে। তাহলে এইরকম ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করার চেষ্টা করব। তা আমরা যখন ব্যাটারি তৈরি করি তার অভ্যন্তরীণ রোধ আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। কিছু ব্যাটারি আমরা লিখেছি লেকল্যান্স কোষ, ড্যানিয়েল কোষ, সঞ্চয়ক কোষ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেকল্যান্স কোষের ক্ষেত্রে রোধের মান 1 থেকে 5 বা ড্যানিয়েল কোষের মান 1 থেকে 6 এর মধ্যে এরকম হয়। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কমবে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ যত কমবে, কোষ নিজস্ব শক্তি তত কম ব্যয় করবে, অর্থাৎ বহির্বর্তনীতে বেশি সাপ্লাই দেবে। তাহলে সেই কোষ আমাদের কাছে খুব ভালো হবে। তাহলে দেখো সঞ্চয়ক কোষ মাত্র 0.01 ওহম রোধ রয়েছে ওর, সেই জন্য সঞ্চয়ক কোষ কি করে, বহির্বর্তনীতে অনেক বেশি পরিমাণ শক্তি সাপ্লাই দিতে পারে। তার কারণ ওর নিজস্ব চাহিদা খুব কম, নিজে খুব কম খায় কিন্তু খুব বেশি কাজ করে, তাই না? সেই জন্য সঞ্চয়ক কোষ খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করে থাকি। তাহলে বুঝলাম যে এত সময় পর্যন্ত যে কোষের অভ্যন্তরীণ রোধ কি, অভ্যন্তরীণ বিভবপতন বা লস্ট ভোল্টেজ কি, অর্থাৎ কোষের নিজস্ব যে শক্তির ক্ষয় সেটাকে আমরা লস্ট ভোল্টেজ বলেছি। এবার দেখো, এবার এটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কতটা ভোল্টেজ লস হয়ে যাচ্ছে, তাই তো? তার জন্য আমরা এই চিত্রটা দেখি। এই যে চিত্রটা আমরা দেখছি, এখানে কি হচ্ছে যে সুইচটা অন করার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ফ্লো এইদিকে হচ্ছে, অর্থাৎ এইদিকে কারেন্ট যাচ্ছে। আমি ধরলাম যে আই কারেন্ট এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারির একটা নিজস্ব রোধ রয়েছে, নিজস্ব রোধটা আমি ধরে নিলাম স্মল আর। তাহলে এই ব্যাটারিটাকেই কিন্তু আমি এখানে সিম্বলের মাধ্যমে প্রকাশ করব। যখন সিম্বলের মাধ্যমে প্রকাশ করব তখন এর যদি নিজস্ব অভ্যন্তরীণ রোধ থাকে, সেই অভ্যন্তরীণ রোধটাকে এখানে আমরা একটা এরকম করে রোধের সিম্বল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে এই রোধটা কত ধরেছিল, স্মল আর ধরেছিলাম, তাহলে এটাও স্মল আর লিখলাম। এবং ধরলাম যে ব্যাটারির নিজস্ব যে এনার্জি সাপ্লাই দিচ্ছে মোট, অর্থাৎ ব্যাটারির মোট শক্তি কত, ই পরিমাণ। তার মানে কি, নিজস্ব যে শক্তি ব্যয় হচ্ছে প্লাস বহির্বর্তনীতে যেটা দিচ্ছে সব মিলে ব্যাটারির মধ্যে মোট শক্তি আমি কত ধরেছি, ই ধরেছি। তাহলে এই ব্যাটারির মধ্যে কতটা শক্তি জমা রয়েছে, ই পরিমাণ শক্তি জমা রয়েছে। ব্যাটারিটাকে এবার যখন কানেক্ট করব তখন ব্যাটারি নিজের জন্য কিছুটা লস করে ফেলবে, তাই তো? প্রাথমিকভাবে ব্যাটারি যখন আমরা উৎপাদন করেছি তখন তার বর্তনী কানেক্ট করে রাখিনি, তাহলে তখন বর্তনীর মধ্যে ব্যাটারির মধ্যে সঞ্চিত এনার্জি আমি ই ধরেছি। তাহলে ব্যাটারির মধ্যে ই পরিমাণ এনার্জি আছে। যখনই এবার এই বর্তনী কানেক্ট করে দেবো সঙ্গে সঙ্গে প্রবাহ শুরু হয়ে যাবে। প্রবাহ শুরু হবে মানে ইলেকট্রন ফ্লো হবে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে যাবে, ব্যাটারির মধ্যে দিয়ে পাক খাবে। এরকম করেই তো তড়িৎ প্রবাহ চলবে। পূর্ণ বর্তনীতে তড়িৎ প্রবাহ চলতে থাকবে কন্টিনিউয়াসলি, যত সময় পর্যন্ত এই যে মাঝখানে কেমিক্যাল রিঅ্যাক্টর যেটা রয়েছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থ যেটা রয়েছে, সেই তড়িৎ বিশ্লেষক পদার্থটা কি করবে, যে সেই তড়িৎ বিশ্লেষক পদার্থটা ইলেকট্রন সাপ্লাই দিতে থাকবে। ব্যাটারির ফাংশনে আমি অলরেডি বলে দিয়েছি, সেটা তোমরা ওখান থেকে দেখে। তার মানে কি হবে, এই প্রবাহ ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির মধ্যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা একটা বিশেষ বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। তো যাই হোক, তার মানে কি পুরো বর্তনীতে এইভাবে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। এখন দেখো, তাহলে ব্যাটারি যখনই কানেক্ট করে দিলাম সেই মুহূর্তে এবার প্রবাহ মাত্রা আই ধরে নিলাম আমি, তাহলে আই পরিমাণ প্রবাহ এর মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা অলরেডি ওহম সূত্র পড়ে নিয়েছি, সেখানে আমরা কি দেখেছি যে এই যে তার আর রোধ বিশিষ্ট কোন তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে সেখানে তাদের যে প্রান্তীয় বিভব, এই রোধ দুটোর মধ্য মানে রোধ দুটোর যে প্রান্তীয় বিভব, সেই বিভবটা কত হবে, আমরা দেখেছি বিভবটা হবে V = কত, IR।
কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্টরটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাই যদি আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, এই দুই প্রান্তে যে পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে এই দুই প্রান্তের ব্যয়িত শক্তি আমরা কত পেলাম, ভি পেলাম, এবং সেটাই হলো আই ইনটু ক্যাপিটাল আর, তাই তো। তারপর দেখো এই রোধের মধ্য দিয়ে সেই কারেন্টটাই ঘুরে ঘুরে আবার এই যে স্মল আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে না, মানে পুরো বর্তনী সম্পূর্ণ তো ওই ইলেকট্রন গুলো ঘুরবে। তাহলে এই যে আর রোধের মধ্য দিয়ে যখন যাবে সেই আই কারেন্টই যাচ্ছে, তাহলে আর রোধের মধ্য দিয়ে যখন আই কারেন্ট যাবে তখন এখানে বিভব পতন কত হবে, আই ইনটু স্মল আর পরিমাণ। তার মানে এই যে আরটা আসলে কোথায় রয়েছে, ব্যাটারির মধ্যে রয়েছে, তো ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্যাটারির মধ্য দিয়ে আধানগুলো যখন পাস করছিল তখন এই পরিমাণ এনার্জি ব্যয় হয়েছিল কত, আই আর পরিমাণ, যেটা ব্যাটারির মধ্যবর্তী ঘটনা। তাহলে ব্যাটারির মধ্য দিয়ে যখন আই কারেন্ট যাচ্ছিল এই যে আই আর পরিমাণ যে এনার্জি, আই আর পরিমাণ যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি হয়েছিল, ব্যাটারি নিজেই ব্যয় করে ফেলেছিল, অর্থাৎ লস্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ আমরা ওটাকে আর খুঁজে পাইনি। তাহলে দেখো ব্যাটারির মোট এনার্জি কত ছিল, ই পরিমাণ, তাই তো। এখন বহির্বর্তনীতে কত পরিমাণ ভোল্টেজ, মানে কত পরিমাণ এনার্জি ক্ষয় হলো, ভি পরিমাণ। তাই বহির্বর্তনীতে ক্ষয় ভি পরিমাণ, অন্তর্বর্তনী অর্থাৎ ব্যাটারির মধ্যেই তো আর রেজিস্ট্যান্স রয়েছে, আর রোধ রয়েছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যখন গেল সেই একই পরিমাণ ইলেকট্রন যখন ফ্লো করলো, তাহলে সেখানে কত হবে, আই ইনটু আর পরিমাণ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে সেটাই ব্যাটারির মোট সঞ্চিত শক্তির সঙ্গে সমান হবে, যে ব্যাটারি নিজে যেটা ক্ষয় করে ফেললো সেটা প্লাস বহির্বর্তনীতে যেটা দিল, এই দুটো যোগ করলেই ব্যাটারি কতটা শক্তি সঞ্চয় করে রেখেছিল তার সঙ্গে সমান হবে। তাহলে সেটাই আমরা তো ই ধরেছিলাম, তাহলে ইকুয়াল টু বি প্লাস আইআর। তাহলে এখান থেকে আইআর ইকুয়াল টু আমরা কত পাবো, আইআর ইকুয়াল টু পাবো ই মাইনাস ভি, তাই তো। তাহলে আইআর ইকুয়াল টু এখান থেকে আমরা পেলাম ই মাইনাস ভি। এই যে আইআর বলে যে রাশিটা, সেই রাশিটাকেই আমরা কি বলি, সেই রাশিটাকেই আমরা বলি লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট। তাহলে এটাকেই আমরা বলি লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্ট, অর্থাৎ ব্যাটারিতে সঞ্চিত মোট শক্তি মাইনাস আমরা যে শক্তিটা নিয়ে নিচ্ছি সেটাই যদি বাদ দিয়ে দিই, তাহলে অতিরিক্ত যে পরিমাণ শক্তি ক্ষয় হবে সেটা নিশ্চয়ই ব্যাটারি নিজেই খেয়ে ফেলেছে, তাই তো। যতটা খাবার উৎপাদন হয়েছে ততটা খাবার আমি যদি না পাই তাহলে বুঝবো যে খাবারটা চলে গেছে সে খাবারটা কে খেয়েছে, তাহলে সেই রক্ষকই নিশ্চয়ই ভক্ষক হয়ে আছে, তাহলে সেই খেয়ে ফেলেছে। তাহলে ঠিক তাই ব্যাটারিও এখানে নিজস্ব যে পরিমাণ এনার্জি ভক্ষণ করলো, খেয়ে নিল, সেটা কত, আইআর পরিমাণ। তাহলে এখান থেকে আমরা লস ভোল্টেজের মান বার করতে পারলাম। এবার দেখো একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহের ক্ষেত্রে আর এর মান যদি কমতে থাকে, অর্থাৎ এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ বা ব্যাটারির মধ্যেকার বাধা যদি কম হয় তাহলে এই আইআর এর মানও কম হবে না, তাই তো। তার মানে ব্যাটারির মধ্যে নিজস্ব রোধ বা বাধা যদি কম করা যায় তাহলে ব্যাটারি ক্ষয়ও কম করবে, তাই তো। কারণ বেশি বাধা অতিক্রম করতে ইলেকট্রনের তো বেশি কষ্ট করতে হয়, বেশি পরিশ্রম করতে হয়, মানে বেশি শক্তি ব্যয় হবে। তাহলে যদি বাধাই আমরা কমিয়ে দিতে পারি তাহলে কি হবে, কম শক্তি ব্যয় হবে, অর্থাৎ ব্যাটারি নিজেই কম শক্তি ব্যয় করবে। তাহলে ব্যাটারি যদি কম শক্তি ব্যয় করে তাহলে আমাদের শক্তি বেশি দেবে। সেই জন্যই ব্যাটারি কোম্পানিগুলোর মধ্যে এত কম্পিটিশন। তারা কি কম্পিটিশন করছে, তারা কম্পিটিশন করছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ রোধ কমানোর কম্পিটিশন। যে যত অভ্যন্তরীণ রোধ কমাতে পারবে, ডিউরাসেল ব্যাটারি দেখো তোমরা অ্যাড দিচ্ছে এইভাবে ছুটে ছুটে চলে যাচ্ছে, তাহলে এবং অনেকক্ষণ ধরে ছুটছে অন্য ব্যাটারি এইভাবে পড়ে যাচ্ছে, তাই না। তাহলে মূলত তারা কি করার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে অভ্যন্তরীণ রোধটাকে কন্ট্রোল করার, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ যত কমাতে পারবে ব্যাটারির নিজস্ব লস তত কমে যাবে, অর্থাৎ বহির্বর্তনীতে আমরা বেশি পরিমাণে সাপ্লাই পাবো, তাই না। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে লস্ট ভোল্টেজের মান আমরা কতটা পাবো, এখান থেকে বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য হতো, তাহলে কি হতো। দেখো এই ইকুয়েশনটা আমি ইকুয়েশন 1 মনে করি, যদি 1 মনে করি তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স R ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে এই ইকুয়েশনে আমি দেখতে পাচ্ছি E মাইনাস V ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ E ইকুয়াল টু V হবে। অর্থাৎ যদি ব্যাটারির নিজস্ব কোনো বাধাই না থাকতো, অভ্যন্তরীণ রোধই যদি না থাকতো, তাহলে কি হতো, ঠিক ব্যাটারির মধ্যে যে পরিমাণ সঞ্চিত শক্তি হতো সেটাই হচ্ছে বহির্বর্তনীতে যে
যে পরিমাণ পোটেনশিয়াল ড্রপ অর্থাৎ বহির্বর্তনীতে যে পরিমাণ এনার্জি অর্থাৎ শক্তি ক্ষয় হয়েছে সেটার সঙ্গে সমান হয়ে যেত। তার মানে ব্যাটারি ঠিক যে পরিমাণ এনার্জি সঞ্চয় করেছে সেই পরিমাণই আমাদের সাপ্লাই দিতে পারত। তখন সেই ব্যাটারিটাকে আমরা বলতাম বা সেই সেলটাকে আমরা বলতাম আইডিয়াল সেল। তখন সেই সেলটাকে আমরা বলতাম আইডিয়াল সেল। কিন্তু এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো আইডিয়াল বলে কিছু হয় না, কোনো আইডিয়াল মানুষ নেই, কোনো আইডিয়াল বস্তু নেই, কোনো কিছুই আইডিয়াল নয়। তার কারণ আইডিয়াল মানে কি, একটা আইডিয়াল মানে এমন একটা জিনিস যার আর কোনো মানে পরিবর্তনশীল কিছু নয়, মানে যার কোনো তুলনা হয় না। যেমন কি আমি যদি একটা আইডিয়াল মানুষ বলি, কেউ একজন আইডিয়াল মানুষ, তাহলে আমি আমার নিরিখে বিচার বিবেচনা করে কারণ একজন আইডিয়াল মানুষ বললাম, আইনস্টাইনকে আইডিয়াল বললাম, তাহলে কি কবিগুরু রবীন্দ্রনাথ কি কোনো ভুল করলো? তাকে আমি আইডিয়াল বলতে পারবো না। তাহলে রেফারেন্স ফ্রেমের ভিত্তিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হতে পারে, তাই না? তো দেখো, সেও নিজের জায়গায় মহান আর একজনও নিজের জায়গায় মহান, কিন্তু আইডিয়াল বলে আসলে কিছু নেই। ঠিক তেমন আইডিয়াল সেল বলেও কিছু হয় না। তার কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, এমন কোনো ডিভাইস অর্থাৎ এমন কোনো ব্যাটারি তৈরি করা অসম্ভব। আমরা দেখলাম যে সঞ্চয় কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কমে গেল, অনেক কমাতে পেরেছি আমরা, কিন্তু শেষ করে দিতে পারিনি। তার মানে ন্যূনতম কিছু খাবার তোমার খেতে হবে, তারপরেই তুমি কারোর জন্য কিছু কাজ করতে পারবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক, তাহলে এত সময় আমরা চলতড়িৎ চ্যাপ্টারে যে আলোচনার বিষয়গুলো রেখেছিলাম আজকে সেটা কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে সেই আবারও সেই একই কথা যে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা জানাও। যদি অসুবিধা না থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাপ্রিশিয়েট করতে ভুলো না। অ্যাপ্রিসিয়েশনটা কিসের, কেমন ভাবে করতে হবে? সিম্পলি লাইক করতে হবে, একটু কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাতে তোমারই সুবিধা হবে। আর আমার তো কিছু না কিছু সুবিধা হবে। এখন তুমি যদি মনে করো যে না স্যারের অসুবিধার জন্য সুবিধা করবো না কোনোভাবেই, তাই আমি সাবস্ক্রাইব করবো না, তাহলে সেটা তোমার ব্যাপার। তাহলে দেখো তুমি যে যদি তোমার কোনো সুবিধা হয়ে থাকে, আমি তোমার কোনো উপকারে আসছি বলে মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। কেননা এখন তুমি টেনে পড়ো, পরপর এগোবে 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 সব ভিডিও, ফিজিক্সের ভিডিও তুমি এক জায়গায়। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।